আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। আদিয়ানকে নিয়ে আপনাদের ভাইয়া একটু আগোড়াতে গিয়েছিল, টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছে। তো এখানে টোস্ট বিস্কিট, তারপর ক্রোসেন্ট, আর হচ্ছে ছোট ছোট কিউবের কিছু বাটার, আর নিয়ে এসেছে আপেল। আপেলটা খুব একটা বেশি ভালো ছিল না। আমি আসলে সুপার শপ থেকে ফল আনলেই দেখি বেশিরভাগ সময় ফল উপর থেকে মানে মোটামুটি ভালো থাকে, আর ভিতরে একদম দেখা যায় যে নষ্ট না হয়, কালো দাগ দাগ পড়া থাকে এরকম। তো আপেলগুলোর নিচের যে সাইডটা আছে ওগুলোতে একদম কালো দাগ পড়া ছিল। তো এই জন্য কিন্তু আমি সুপার শপ থেকে প্রায়শই বলি যে সুপার শপ থেকে কোনো ফল টল না নিয়ে আসতে। তারপরও দেখা যায় গেলে যদি সামনে থাকে তখন দুই একটা ফল নিয়ে এসেছে। কিছুদিন আগে সবেদা নিয়ে এসেছিল, সেগুলো দেখলাম যে ভিতরে একদম ভর্তা ভর্তা অবস্থায় ছিল। তো যাই হোক, এটা হচ্ছে পরদিন সকাল থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আমার বড় মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে, আর আমার বড় ছেলের আর আলবিনার পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে। তো আমার বড় মেয়ে কিন্তু অলরেডি 3টা পরীক্ষা শেষ। আর এই ভিডিওটা ছিল গত 2 দিন আগের আর কি। শুক্রবারের পর থেকে মানে ভূমিকম্প হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত মানে একদম একটা ট্রমার মধ্যে আছি। একটু পরপরই মনে হচ্ছে, এই মনে হয় যে ভূমিকম্প হচ্ছে, মাথা ঘোরাচ্ছে এরকম মনে হচ্ছে। এই যে একটা ট্রমা, এই থেকে যে কবে বের হয়ে আসতে পারবো জানি না। আপনাদের ভাইয়া বলছিল যে বাচ্চাদের যদি পরীক্ষা না থাকতো তাহলে গ্রামে চলে যেতাম, কয়েকদিন গ্রামে থেকে আসতাম। তো আসলে গ্রামে যাওয়াটা তো আর কোনো সমাধান না। আল্লাহ কখন কি করবেন বা কখন কোন বিপদ আসে কেউ তো বলতে পারে না। আর আমরা সবাই হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ছাড়া কিন্তু এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার কেউ নেই। তো সবাই আমরা সবার জন্য দোয়া করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ এটা ছাড়া আসলে আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে, আমাদেরকে ক্ষমা না করে, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। তো যেখানেই যাই না কেন, আল্লাহ যদি বিপদ দিতে চান, যেখানেই যাই না কেন সেখানেই কিন্তু বিপদ চলে আসবে। শুক্রবারের পরে কিন্তু শনিবারও আবার 2বার ভূমিকম্প হয়েছে। আমি আসলে টের পাইনি, সন্ধ্যার দিকে যে একটা হয়েছিল ওইটা আমি টের পাইনি, আমি বাইরে ছিলাম। আর আপনারা কারা কোথায় ছিলেন বা টের পেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথায় কেমন আছেন, কি অবস্থাতে আছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবার জন্য দোয়া থাকবে, অনেক অনেক দোয়া থাকবে। আমি হচ্ছে সকালে নাস্তা করে তারপর কফি নিয়ে কিন্তু রোদে বসেছিলাম বেশ অনেকক্ষণ। আমার বারান্দার রোদটা একদম পুরো আমার ফ্যামিলি লিভিংয়ের যে সোফাটা আছে ওখানে বসলে সুন্দর রোদ গায়ে লাগে। তো ওখানে বসে আমি কফিটা খেয়েছি, অনেকক্ষণ টাইম নিয়ে একটু মানে রিল্যাক্সে বসে কফি খেয়ে দুপুরে রান্না করতে আসলাম। তো আজকে আমি এখানে লাউ রান্না করেছি আর লাউয়ের খোসা ভাজি করব। লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এভাবে কুচি করে ভাজি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। অনেকে আবার কিন্তু লাউয়ের খোসা বা জালি কুমড়ার খোসা এগুলো কিন্তু ভর্তাও খায়, তবে আমার কখনো ভর্তা খাওয়া হয়নি। পটলের খোসার ভর্তা খেয়েছি, তবে লাউয়ের খোসার ভর্তা কখনো খাওয়া হয়নি। তো এটা আমি শুধু চিংড়ি মাছ দিয়ে এভাবে আলু দিয়ে একটু ভাজি করি, এটাই বেশি ভালো লাগে। তো আরেক পাশে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন তবে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই তো এদিক থেকে কিন্তু লাউয়ের খোসাটা আমি একদম কম আঁচে ভাজি করে নিয়েছি। এটাতে আমি কোনো পানি ইউজ করব না, তেল দিয়েছি আর একদম অল্প আঁচে আমি এটাকে রান্না করে নিব। তো পানি দিলে কিন্তু লাউয়ের খোসার যে টেস্টটা ওইটা কিন্তু থাকে না, এই জন্য কিন্তু আমি অল্প আঁচে আস্তে আস্তে আর কি এটাকে সেদ্ধ করে নিব। তো রান্না বসিয়ে চলে আসলাম ছেলের বেডরুমে। ছেলের বেডরুমটা গোছানো হয়নি, তো এটাকে এখন একটু ঝাড়া টাড়া দিয়ে নিব। তো আমার ছেলের রুমের এই বেডশিটটার কথা কিন্তু অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন। আমি যখনই এই বেডশিটটা ভিডিওতে দেখাই তখনই এই প্রশ্নটা পাই যে এই বেডশিটটা আমি কোথা থেকে নিয়েছি। তো এই বেডশিটটা আমি একটা অনলাইন পেজ থেকেই নিয়েছিলাম, পেজটার নাম হচ্ছে অরেক্স পেজ থেকে নিয়েছি। তো বেডশিটটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, এক্সপোর্ট কোয়ালিটির একটা বেডশিট। এটার সাথে সাইড পিলো কভার ছিল না, এই জন্য আমি সাইড পিলো কভারটা নিতে পারিনি। তো এইটার 2টা বালিশের কভার সহ এটার প্রাইসটা নিয়েছিল মেবি 1000 টাকা।
1000 অথবা 1050 টাকা, আমার দামটা খুব একটা বেশি মনে নেই। বেডশিটটা কিন্তু আসলে অনেক বেশি কিউট। যারা ছেলে বাবুরা আছে তারা কিন্তু এই ধরনের প্রিন্টের বেডশিটগুলো অনেক পছন্দ করে, যেহেতু তাদের কাছে বল বা খেলনা টাইপের জিনিসগুলো বেশি ভালো লাগে। তো তাদের রুমের মধ্যে যদি এভাবে কোনো কিছু দিয়ে তাদের বেডটা সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ওরাও অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি আবারও রান্নাঘরে আসলাম। ঘর গোছাচ্ছে একদিক থেকে আর একদিক থেকে হচ্ছে রান্না বান্না করছি। আর যেহেতু আমার মেয়েকেও স্কুল থেকে আনতে যেতে হবে, পরীক্ষার টাইমিংটা একদমই কম, তো খুব তাড়াতাড়ি করেই হচ্ছে রান্না বান্না শেষ করছি। এই তো এর মধ্যে কিন্তু আমার ছেলের বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর গোছানোর পরে ফাইনাল লুক না দেখালে কিন্তু ভালো লাগে না, এই জন্য পুরো বেডরুমটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমার ছেলের রুমের যে ওয়ালপেপারটা আছে, আমার ছেলে কিন্তু বেশ কয়েক জায়গা থেকে ওয়ালপেপারটা ছিঁড়ে ফেলেছে। ওয়ালপেপার লাগানো থাকলে সেটা যদি ছিঁড়ে ফেলে তখন কিন্তু দেখতে মানে একটু বাজে লাগবে, এটাই স্বাভাবিক। তো ওয়ালপেপার তো চেঞ্জ করলে পুরো রুমেরটাই একবারে চেঞ্জ করতে হয়, অল্প কিছু জায়গা তো আর চেঞ্জ করা সম্ভব হয় না। তো যখন চেঞ্জ করব একদম পুরো রুমেরটাই চেঞ্জ করে ফেলবো। আপাতত যেভাবে আছে এভাবেই থাক। আর এগুলো কিন্তু বারবার চেঞ্জ করাও যায় না, মানে ভালো মানেরটা লাগাতে গেলে একটু তো টাকা পয়সা খরচ হয়। তো যাই হোক, আমার ছেলেকে এত বলি যে তোমার রুমের যে তুমি ওয়ালপেপারটা নষ্ট করতেছো, এটা যে দেখতে বাজে লাগে, তোমার রুমটাই তো দেখতে বাজে লাগে। ওভাবে তো আর বুঝে না বললেও। আর দেখা যায় যে অনেক সময় অ্যাক্সিডেন্টলি অনেক সময় টান লেগে ছিঁড়ে যায়, যেহেতু এটা কাগজের, ছিঁড়ে যেতেই পারে। তো এখানে কিছু সবেদা নিয়ে এসেছিল, এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। এই ফলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম টাইপের। তো যাই হোক, এখন আমি কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেই। আমার গত ভিডিওতে বৈশাখী লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার রান্নাঘরটা অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা মেয়ের এরকম রান্নাঘরের স্বপ্ন থাকে। ইনশাল্লাহ আপু, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। আপনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। ভালো থাকবেন আপু। আরেকজন আপু কমেন্ট করেছেন ইজি কুকিং গার্ডেনিং থেকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, তোমার প্রতিটা জিনিস এত সুন্দর। আমি তো অনেক ভয় পেয়েছি আজকের ভূমিকম্পে। এত বড় ভূমিকম্প আপু, এমন কোনো মানুষ নেই বাংলাদেশের যারা ভয় পায় নাই। যারা টের পেয়েছে তারা সবাই ভয় পেয়েছে। আর এমন ভূমিকম্প মানে টের পায় নাই এমন অনেক কম মানুষই আছে। আর আমি তো বেশিরভাগই মানে সিসিটিভির যে ফুটেজগুলো দেখা যাচ্ছে ফেসবুকে, সেগুলো দেখছি। আর মানে তখন থেকেও মনে হচ্ছে যে আবারও আমি ওইটা ফিল করতেছি, এমন একটা অবস্থা। তো সবার জন্য দোয়া থাকবে আপু, ভালো থাকবেন। আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে টেবিলে কিন্তু খাবারটা সার্ভ করে দিয়েছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছে, এই জন্য আমার আর যেতে হয়নি আজকে। তো দেখা যায় স্কুলে ডিউটিটা যদি কেউ একজন করে তখন যে কি পরিমাণ রিল্যাক্স লাগে, মানে রান্না বান্নার কাজটা কিন্তু রিল্যাক্সে করা যায়। তা না হলে দেখা যায় একটু রান্না করছি আবার গ্যাস অফ করে আবার দৌড়াচ্ছি স্কুলে, এরকম করতে হয়। তো এই যে আজকের একদম মানে সিম্পল কিন্তু খুবই টেস্টি খাবারগুলো হয়েছিল। তো এই যে সবাই মিলে এখন খাবারটা খেয়ে নিব। সবাই মিলে একত্রে খাবার খাওয়ার মধ্যেও কিন্তু অন্যরকম একটা মজা থাকে। এখন হচ্ছে সন্ধ্যার দিকে এখানে আমি একটু নাস্তা রেডি করছি বাচ্চাদের জন্য। মোগলাই পরোটা বানাবো। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর 4টা ডিম আর কি আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি পরোটার জন্য মানে মোগলাই পরোটার জন্য ডোটাও রেডি করে নিয়েছি। একটু যেমন পরোটার জন্য আমরা ডো রেডি করি ওরকমই করেছি, একটু নরম করে আর কি। তো এটাতে একটু তেলটা বেশি দিয়েছি ডোটা করার সময়, তাহলে একদম নরম হয় রুটিটা। মোগলাই পরোটাটা বাসায় বানানো কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। শীতের মধ্যে এই টাইপের ভাজা পোড়া খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে মাগরিবের নামাজের পরপরই নাস্তাটা বানাতে চলে আসলাম। বাচ্চাদেরকে অলরেডি বলছি যে পড়তে বসো, কারণ যেহেতু পরীক্ষা এখন একটু টাইমও নষ্ট করা যাবে না। তো ওদেরকে পড়তে বসিয়ে আসলাম। এখন নাস্তা বানিয়ে যার যার টেবিলে দিয়ে দিব। ফার্স্টে হচ্ছে আপনাদের ভাইয়া বসে আছে, নাস্তা করবে, চা খাবে, এই জন্য ওকে আগে দিচ্ছি। তারপর হচ্ছে বাচ্চাদেরকে এক এক করে আর কি ভেজে দিব। আর এই পরোটাটা না গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি কিন্তু চাও বানিয়ে নিয়েছি, র চা, আর এই তো গরম গরম মোগলাই পরোটা। আমার গত ভিডিওতে মার্জিয়া ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপু ক্রিম চিজ নর্মাল ফ্রিজে রেখে কতদিন খাওয়া যায়, আপনারটা কোন কোম্পানির জানাবেন। তো আপুকে আমি রিপ্লাই দিয়েছি কমেন্টে।
তারপরে বলে দিচ্ছি, ক্রিম চিজটা আসলে আমার বাসায় কিন্তু বেশি একদিন থাকে না, মানে দেখা যায় 10-15 দিনের মধ্যে এক বোতল শেষ হয়ে যায়। আমার বাচ্চারা খুব পছন্দ করে। আর দেখা যায় যে এটা তো একটা এক্সপায়ারি ডেট থাকে, ওই ডেট মতো আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এগুলো আসলে বেশি দিন থাকারও না, দেখা যায় যে মাসখানেকের মধ্যে তো শেষ হয়েই যায়। আপু আরও জিজ্ঞেস করেছিলেন যে ক্রিম চিজটা কোন কোম্পানির ছিল, এটা ছিল আলমারাই কোম্পানির। আর এই যে এটা হচ্ছে আমার নাচুনি বুড়ি, আমার বুড়ি মাটা, মাশাল্লাহ বলবেন সবাই। আর আমি ওর একটা শর্টস ভিডিও আপলোড করার পরে সবাই কমেন্ট করেছেন যে ও যেন নাচের ভিডিওটা দেই, তো এই জন্য কিন্তু আমি, এটা ছিল গত শুক্রবারের আর কি, প্রোগ্রামটা হয়েছিল স্কুলে, তো আমি তখন কিন্তু ভিডিওটা আর কি দিয়েছিলাম, ভাবলাম এই ভিডিওতে আমি অ্যাড করে দেই। তো এই যে আমার বুড়িমাটা কিন্তু এখানে অনেকগুলি মামুনি আছে, ছোট ছোট মামুনি। তো আমার মেয়েটা কিন্তু এই যে পিছনে আছে, আপনারা একটু খুঁজে নেবেন। তো যেহেতু একটু হেলদি মাশাল্লাহ আর লম্বা টম্বা আছে, তো এই জন্য কিন্তু একটু পিছনেই আছে। তো যাই হোক, সবাই কিন্তু একরকম শাড়ি পরেছে মাশাল্লাহ, সব বাচ্চাগুলোকে অনেক বেশি সুন্দর আর কিউট লাগছিল, আর খুব সুন্দর নেচেছে। আমি মিউজিকটা অ্যাড করিনি কপিরাইটের কারণে। আর ওদের এই প্রোগ্রামটা হয়েছিল উত্তরা দিয়াবাড়ি যে ক্যাম্পাসটা আছে, মেইন ক্যাম্পাসটা মাইলস্টোনের ওখানে। তো ওখানে যাওয়ার পর তো বুঝতেই পারছেন যে ওই জায়গাটাতে মানে বিমান দুর্ঘটনার যে ঘটনাটা ঘটেছে, ওইটার সামনে গিয়ে এমনভাবে মানে কলিজাটা মোচড় দিয়ে উঠেছে, খুব বেশি খারাপ লাগছিল। এই তো আমরা যখন বের হয়ে আসছি তখন হচ্ছে ওই যেখানে আর কি বিমান দুর্ঘটনা হয়েছে ওইটার সামনে থেকে এসেছি। চোখের সামনে মনে হচ্ছিল যে ওই ঘটনাটা আবারও আর কি একদম পুরো ভেসে উঠেছে, বাচ্চাগুলোর মুখগুলো আর কি। তো যাই হোক, জায়গাটা এখনও ওভাবেই আছে, সামনে হচ্ছে বাউন্ডারি দিয়ে রেখেছে টিনের একটা, আর ভিতরে ওভাবেই আছে, এখনও কোনো কিছু ঠিকঠাক করা হয়নি। সবাই আর কি এই জায়গাটাতে এসে দাঁড়াইছিল, আমরা তো এই ক্যাম্পাসে আসিনি, ওই ঘটনার পরে আর আসা হয়নি। তো খুব বেশি খারাপ লাগছিল এই জায়গাটাতে এসে। আমরা তো একদিনের জন্য এসেছি, আমাদের এসে এত খারাপ লাগছে, আর যারা এখানে পড়ে বা এই জায়গাটাতে প্রতিদিন আসতেছে তাদের অবস্থা যে কেমন লাগে সেটাই আর কি বুঝতে পারছিলাম। আর এখানে একটা ব্যানারে যারা নিহত হয়েছেন তাদের সবার ছবি দেওয়া ছিল, তো এখানেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সেফলি থাকবেন, সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।